Welcome to the Pulse Point Sisters. Myself Paramita Chatterjee, Masters in Critical Care Nursing. So today our topic is arrhythmia. This is the continuation class. First part we have covered the normal rhythm of heart. What are the properties of cardiac muscle, conduction system and action potential, and also the conduction system of heart and anatomy of heart, and also the normal electrical pathway, SA node, AV node, bundle of His and Purkinje fibers, and what are the firing rate of SA node and AV node and bundle of His or Purkinje fibers. Then normal ECG pattern, 12-bit ECG, about the duration of P wave, PR interval, QRS complex, ST segment, T wave and QT interval also, and also the ECG strip velocity time and the calculation of heart rate and rhythm, and the placement of ECG lead, and also the that much we have also covered. Then arrhythmia. Previous class we discussed about the normal rhythm of heart, normal pattern of conduction system, normal ECG strip, normal ECG interpretation, all are discussed about the normal. Now we discussed about the abnormal rhythm of heart, abnormal rate and abnormal rhythm. That is arrhythmia. What is arrhythmia? Arrhythmia is defined as disorder of cardiac rate and rhythm due to abnormal conduction of electrical impulse. Emphasize the word cardiac rate and rhythm, disorder of cardiac rate and rhythm. কিসের জন্য cardiac rate and rhythm এর disorder হচ্ছে due to abnormal conduction of electrical impulse. আমরা আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে নর্মাল কন্ডাকশন সিস্টেম অফ হার্ট। এসএ নোড ফায়ার করছে, দেন এভি নোড ফায়ার করছে, দেন বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ ব্রাঞ্চ, দেন পার্কেনজি ফাইবার্স। দিস ইজ দ্য নর্মাল কন্ডাকশন সিস্টেম অফ হার্ট। বাট যখন এই কন্ডাকশন ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেশনটা অ্যাবনর্মাল ওয়েতে হচ্ছে, অ্যাবনর্মাল ওয়েতে কন্ডাকশন অফ ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করছে, তার জন্য যখন কার্ডিয়াক রেট আর রিদমের ডিসঅর্ডার দেখা দিচ্ছে সেটাকে আমরা অ্যারিথমিয়া বলছি। অ্যারিথমিয়া মে কজ সার্টেন ডেথ, সিনকোপ, প্যালপিটেশন আর নো সিমটমস অ্যাট অল। ধরো হার্টের সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা ভীষণ ভালো যোগাযোগ আছে। হার্ট ওয়ান সেপারেট ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ওয়াজ সেপারেট ডিপার্টমেন্ট। বাট হার্টের প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা ফাংশনের জন্য ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে একটা খুব সুন্দর নিবিড় সম্পর্ক আছে। সেটা কিভাবে? আমাদের বাড়িতে যেরকম একটা ইলেকট্রিক্যাল ওয়্যারিং করা হয় এবং এই ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের ফলে আমরা একটা সুইচ বোর্ডে যদি অন করি সুইচ, তাহলে আমাদের প্রত্যেকটা ঘরে ওই ইলেকট্রিক্যাল ওয়্যারের মধ্য দিয়ে ইলেকট্রিক ট্রান্সফার হয় এবং লাইট জ্বলে, তাই তো? ঠিক সেরকম হার্টের প্রত্যেকটা সেলের মধ্যে প্রত্যেকটা সেল ডিপোলারাইজ হয়, কন্ট্রাক্ট হয় এক একটা ইম্পালসের জন্য। আর এই এক একটা ইম্পালস জেনারেট কোথা থেকে হচ্ছে? এই ইলেকট্রিক্যাল পাথওয়ের মধ্য দিয়ে, যেটা কিনা এসএ নোড আর এভি নোড থেকে অরিজিনেট হচ্ছে। এসএ নোড বা এভি নোড থেকে যে ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের মধ্য দিয়ে ইলেকট্রিক্যাল পাথওয়ে প্রত্যেকটা সেলকে ডিপোলারাইজ করছে, প্রত্যেকটা সেল ডিপোলারাইজ হচ্ছে, যার জন্য সেল যখন ডিপোলারাইজ হচ্ছে সেল কন্ট্রাক্ট করছে, সেল যখন কন্ট্রাক্ট করছে তার ফলে আলটিমেটলি হার্ট কন্ট্রাক্ট করছে। যখন হার্ট কন্ট্রাক্ট করছে তখন হার্ট ব্লাড পাম্প করছে কোথায়? ইন দ্য রিমাইন্ডার অফ দ্য বডি। তাহলে থ্রু আউট হার্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল পাথওয়ে both are responsible for normal conduction of heart. It is very important for the heart to have a very uniform and consistent rhythm. কিন্তু যদি আমার বাড়ির ইলেকট্রিক ওয়্যারিং ফল্টি হয় তাহলে কি হবে? শর্ট সার্কিট হবে। আমি সুইচ বোর্ডে যেই হাত দেব শর্ট সার্কিট ফেস করতে হবে আমাকে।
ঠিক সেরকম হার্টের মধ্যে যদি ফল্টি ইলেকট্রিক্যাল পাথওয়ে প্রেজেন্ট থাকে তাহলে যে ইম্পালস জেনারেটটা হবে সেটা ভীষণ র্যাপিড হবে এবং ইরেগুলার হবে। রেসিং র্যাপিড ইরেগুলার ইলেকট্রিক্যাল ফাংশন আমরা হার্টের মধ্যে দেখতে পাবো যদি হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে কোথাও প্রবলেম থেকে থাকে। আর নর্মাল ইলেকট্রিক্যাল সিস্টেম কারা কারা মেনটেন করছে? এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিস পারকেনজি ফাইবার্স। এখানে যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে আমরা হার্টের মধ্যে রেসিং ইরেগুলার একটা ইলেকট্রিক্যাল ফাংশন দেখতে পাবো। এটাকেই আমরা বলছি অ্যারিথমিয়া। যদি এই ধরনের অ্যাবনর্মাল ডিস্টারবেন্স, ইলেকট্রিসিটির ডিস্টারবেন্স আমরা হার্টের আপার চেম্বারে দেখতে পাই তাহলে আমরা পাবো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। যদি আমরা লোয়ার চেম্বারে দেখতে পাই তাহলে আমরা পাবো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফ্ল্যাটার। তাহলে এটাই হচ্ছে অ্যারিথমিয়া। দেন কামস টু দ্য ইলেকট্রোফিজিওলজিক্যাল মেকানিজম। এই অ্যারিথমিয়ার জন্য কিছু ইলেকট্রিক্যাল ফিজিওলজিক্যাল মেকানিজম রেসপন্সিবল। কারা কারা? ডিসঅর্ডারস অফ ইম্পালস ফর্মেশন, রি-এন্ট্রান্ট phenomena, triggered beats may come from ectopic focus. What is disorders of impulse formation? Disorders of impulse generation are created by changes in automaticity. Automaticity means, what is automaticity? Automaticity is the property of a fiber to initiate an impulse. একটা ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স যেটা একটা ইম্পালস ইনিশিয়েট করতে সাহায্য করে স্পন্টানিয়াসলি উইদাউট নিড ফর প্রায়র স্টিমুলেশন। দিস ইজ অটোমেটিসিটি। তাহলে ডিসঅর্ডারস অফ ইম্পালস ফর্মেশন কাকে বলছে? ডিসঅর্ডারস অফ ইম্পালস জেনারেশন আর ক্রিয়েটেড বাই চেঞ্জেস ইন অটোমেটিসিটি। যদি অটোমেটিসিটির মধ্যে কোনো চেঞ্জ আসে তাহলে ইম্পালস ফর্মেশনের ডিসঅর্ডার দেখা দেবে। অটোমেটিসিটি জিনিসটা কি? অটোমেটিসিটি ইজ দ্য প্রপার্টি অফ আ ফাইবার টু ইনিশিয়েট অ্যান ইম্পালস স্পন্টানিয়াসলি। এক্ষেত্রে যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে ইম্পালস জেনারেশনে প্রবলেম দেখা দেবে। এর ক্যারেক্টারিস্টিক্স কী কী? যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডিসচার্জ রেট হয় নর্মাল পেসমেকারের তাহলে কি হবে? যদি নর্মাল পেসমেকার মিনস এসএ নোড, যদি এসএ নোড থেকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডিসচার্জ হয় মানে যদি এসএ নোড টু ফাস্ট ফায়ার করে বা টু স্লো ফায়ার করে। আরেকটা কি হতে পারে? পেসমেকার ডিসচার্জ ফ্রম একটোপিক সাইট। একটোপিক সাইট থেকে যদি ডিসচার্জ হয়, নর্মাল পেসমেকার আমরা ধরে নিচ্ছি এসএ নোড, এভি নোড, বাট এগুলো ছাড়া যদি কোনো একটোপিক সাইট থেকে পেসমেকার ডিসচার্জ হয় তাহলেও আমার ইম্পালস ফর্মেশনে প্রবলেম থাকতে পারে। এক্ষেত্রে আরও ডিটেলসে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ একটোপিক বিটস। একটোপিক বিট ইজ আ ডিস্টারবেন্স অফ দ্য কার্ডিয়াক রিদম frequently related to the electrical conduction system of heart, in which beats arise from a fiber or group of fiber outside the region in the heart muscle, ordinarily responsible for impulse formation. তাহলে একটোপিক বিট হচ্ছে আমার কার্ডিয়াক রিদমের একটা ডিস্টারবেন্স, যেটা কিসের জন্য হচ্ছে না যখন কোনো বিটস অ্যারাইজ করছে কোনো ফাইবার্স থেকে, যে ফাইবার্সটা কিনা নর্মাল ইম্পালস জেনারেশনের জন্য রেসপন্সিবল নয়। তার মানে কিছু অ্যাবনর্মাল ফাইবার্স অ্যাবনর্মাল সাইড থেকে যদি বিট ইনিশিয়েট হয়, ইম্পালস ইনিশিয়েট হয়, তাহলে সেটাকে আমরা বলছি একটোপিক বিটস। তাহলে আমার অ্যারিথমিয়ার জন্য কী কী জিনিস দায়ী হলো, কী কী জিনিস রেসপন্সিবল? ডিসঅর্ডারস অফ ইম্পালস ফর্মেশন, রি-এন্ট্রান্ট ফেনোমেনা অ্যান্ড ট্রিগার্ড বিটস মে কাম ফ্রম একটোপিক ফোকাস। ফার্স্ট হচ্ছে আমরা বললাম ইম্পালস ফর্মেশনের ডিসঅর্ডার মিনস অটোমেটিসিটিতে প্রবলেম যদি হয়। অটোমেটিসিটি মিনস একটা ফাইবারের একটা ইম্পালস ইনিশিয়েট করার যে প্রপার্টি সেটাই হচ্ছে অটোমেটিসিটি। যদি এই অটোমেটিসিটিতে প্রবলেম হয় তাহলে ইম্পালস জেনারেশন, ইম্পালস ফর্মেশনের ডিসঅর্ডার দেখা দেবে। আরেকটা আমরা পড়লাম একটোপিক বিটস। একটোপিক বিটস মিনস
যদি কোনো কারণে আমার নর্মাল ফাইবার থেকে যে ইম্পালস জেনারেশন হওয়ার কথা ছিল সেখান থেকে না হয়ে কোনো অ্যাবনর্মাল ফোকাই থেকে বিটস অরিজিনেট হচ্ছে বা ইম্পালস জেনারেট হচ্ছে, তার ফলে কিন্তু আমার অ্যাবনর্মাল রিদম দেখা দেবে। এখানে আমরা আরেকটু ভালো করে বুঝে নেব হোয়াট ইজ একটোপিক ফোকাই। একটোপিক ফোকাই, দিস ইজ নট নর্মাল ফাইবার responsible for impulse formation. SA node, AV node is the normal fiber which is responsible for impulse formation, but ectopic foci is the abnormal কন্ডাকশন প্যাথওয়ে ক্রিয়েট করছে একটোপিক ফোকাই। একটোপিক ফোকাই থেকে যে ইম্পালস জেনারেট হচ্ছে সেটা একটা অ্যাবনর্মাল কন্ডাকশন প্যাথওয়ে। যদি এই ধরনের অ্যাবনর্মাল কন্ডাকশন প্যাথওয়ে প্রেজেন্ট থাকে তাহলে সেটা নর্মাল কন্ডাকশন প্যাথওয়েকে ইন্টারাপ্ট করবে, কাজ করতে দেবে না। তাহলে কি আমরা নর্মাল রিদম পাবো? যদি নর্মাল কন্ডাকশন সিস্টেম কাজ করতে না পারে ডিউ টু প্রেজেন্স অফ অ্যাবনর্মাল কন্ডাকশন সিস্টেম ডিউ টু দ্য একটোপিক ফোকাই, তাহলে কি হবে? নর্মাল রিদম আমরা পাচ্ছি না। তাহলে একটোপিক বিটসের জন্য বা একটোপিক ফোকাইয়ের জন্য কিন্তু আমরা অ্যারিথমিয়া পাচ্ছি। আরেকটা কি পেলাম? রি-এন্ট্রি অ্যারিথমিয়া। রি-এন্ট্রি অ্যারিথমিয়া কি? রি-এন্ট্রি অ্যারিথমিয়া ইজ অ্যান অ্যাবনর্মালিটি ইন ইউর হার্ট রিদম ইন হুইচ ইলেকট্রিক্যাল ইম্পালসেস ইন ইউর হার্ট স্ট্রে ফ্রম দেয়ার ইউজুয়াল পাথ অ্যান্ড ফর্ম আ ক্লোজড লুপ সার্কিট। রি-এন্ট্রি অ্যারিথমিয়া একটা অ্যাবনর্মালিটি, যেটা দেখো নর্মাল এসি নোড আর এভি নোড থেকে ইম্পালস জেনারেট হচ্ছে, বাট এখানে কি হচ্ছে, এই ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো হার্টের চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং একটা ক্লোজড লুপ সার্কিট তৈরি করছে। মানে রি-এন্ট্রি অ্যারিথমিয়ার অরিজিনেশান নর্মাল জায়গা থেকে হচ্ছে না, নর্মাল অরিজিন থেকে হচ্ছে না, বা যেখান থেকে হচ্ছে সেখানে বারবার একই জায়গাকে স্টিমুলেশন করছে। যেখান থেকেই তৈরি হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং হচ্ছে রিপিটেডলি যেখান থেকে অরিজিন হচ্ছে সেখানে এসেই আবার মিট করছে রিপিটেডলি হওয়ার ফলে কি হচ্ছে, ওই জায়গাটা অনেক বেশি কন্ট্রাক্ট হচ্ছে, অনেক বেশি ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হচ্ছে। যেমন এ রি-এন্ট্রি অ্যারিথমিয়া ইজ ওয়ান ইন হুইচ ইলেকট্রিক্যাল ইম্পালস স্ট্রে ফ্রম দেয়ার ইউজুয়াল পাথ and repeatedly return to the tissue that generated them, generated essentially forming a closed loop circuit. When a closed loop circuit interrupts the normal flow of electrical impulse in the heart, traveling symptoms occur. Normal conduction system heart means SA node থেকে এভি নোডে আমার ইম্পালস আসবে, এভি নোড থেকে বান্ডেল অফ হিস ক্রস করবে, দেন পারকেনজি ফাইবার্স হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এখানে কি কোনো ইম্পালস ফিরে যাচ্ছে এসে নোডে? না, এসে নোড থেকে অরিজিনেট করলো, এভি নোডে এলো, এভি নোড থেকে বান্ডেল অফ হিন্স, দেন বান্ডেল অফ ব্রাঞ্চ, দেন পারকেনজি ফাইবার্স। বাট অ্যাবনর্মাল রি-এন্ট্রি অ্যারিথমিয়াতে কী হচ্ছে, যেটা ইম্পালস তৈরি হচ্ছে বা যে ইম্পালসটা তৈরি হচ্ছে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং তারা কি করছে, বারবার একই জায়গায় এসে মিট করছে এবং এটা একটা ক্লোজড লুপ সার্কিট তৈরি করছে এবং এই রি-এন্ট্রি অ্যারিথমিয়া কনস্ট্যান্টলি ট্রাভেলিং করছে হার্টের মধ্যে, কনস্ট্যান্টলি, এবং ট্রাভেলিং কখনো পজ নিচ্ছে না, কনস্ট্যান্টলি ট্রাভেলিং করছে এবং মুভ করছে এবং বারবার স্টিমুলেট করছে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকলকে again and again. What is the difference from normal conduction system and abnormal conduction system? Normal conduction system, SA node, AV node, bundle of His, bundle of branch and Purkinje fibers. They do not meet again the origin point. But here in abnormal rhythm, re-entry arrhythmia, ইম্পালস জেনারেট হচ্ছে এবং তারা আবার এগেন যেখান থেকে জেনারেট করছে সেখানে গিয়ে মিট করছে বা এগেন অ্যান্ড এগেন অ্যাট্রিয়ার ভেন্ট্রিকলকে স্টিমুলেশন দিয়েই যাচ্ছে এবং কোনো পজ নেই। তো এই ধরনের রি-এন্ট্রি অ্যারিথমিয়া যখন প্রেজেন্ট থাকছে তখন আমরা
অ্যাবনর্মাল রিদম পাচ্ছি। এর মেন কারণ হচ্ছে যদি কোনো এক্সট্রা ইলেকট্রিক্যাল প্যাথওয়ে প্রেজেন্ট থাকে হার্টের মধ্যে, এই এক্সট্রা ইলেকট্রিক্যাল প্যাথওয়ে কী কারণে প্রেজেন্ট থাকতে পারে? এক্সট্রা ইলেকট্রিক্যাল প্যাথওয়ে যদি প্রেজেন্ট থাকে, সেই এক্সট্রা ইলেকট্রিক্যাল প্যাথওয়ে কী করবে? বারবার রিএক্সাইটিং করবে টিস্যুকে, বারবার রিএক্সাইটিং করবে এবং রেস্ট নিতে দেবে না। কন্ট্রাকশনের মধ্যে কোনো রেস্ট পিরিয়ড নেই, বারবার এক্সাইটিং করে আছে। এটা কাদের মধ্যে দেখা যায়? কিছু কিছু মানুষ যাদের কিনা হার্ট সার্জারি হয়েছে, বাইপাস সার্জারি হয়েছে, তারপরে হার্টে স্কার টিস্যু ফর্ম করে গেছে। যদি স্কার টিস্যু ফর্ম করে তাহলে এক্ষেত্রে আমরা এখন অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল পাথওয়ে পাবো। বা যদি সোডিয়াম পটাশিয়াম ইলেকট্রোলাইটসের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি থাকে বা স্ট্রাকচারাল চেঞ্জ হয় বা জিন মিউটেশনের জন্য আমরা এই ধরনের অ্যাবনর্মাল কন্ডাকশন সিস্টেম পেয়ে থাকি। এই তিনটে কারণে হচ্ছে আমরা মেনলি অ্যারিথমিয়া দেখতে পাই। ডিসঅর্ডার্স অফ ইম্পালস ফর্মেশন, রিএন্ট্রান্ট ফেনোমেনা and triggered beats may come from ectopic beats. Then comes to etiology. First, cardiac condition are responsible for this arrhythmia: cardiomyopathy, myocardial infarction, heart failure, valve disorder, conduction defect, and other conditions responsible for arrhythmia: electrical imbalance means electrolyte abnormality, or COVID-19 infection, excess use of alcohol, caffeine, electrical shock, and drug effects, antidysrhythmic drug, beta adrenergic blockers, or toxicity. Then first, two types of arrhythmia: sinus tachycardia and sinus bradycardia. Sinus tachycardia means heart rate more than 100 beats per minute, sinus tachycardia, and sinus bradycardia heart rate less than 60 beats per minute. Sinus tachycardia. The conduction pathway is the same in sinus tachycardia as that in normal sinus rhythm, but the discharge rate from the sinus node increases because sympathetic stimulation. এক্ষেত্রে sympathetic stimulation বেশি হলে কিন্তু এসি নোড থেকে ডিসচার্জ বা ইম্পালস জেনারেশন অনেক বেড়ে যায়। The sinus rate is 101 to 200 beats per minute. কী কী কারণ দায়ী থাকতে পারে এর জন্য? সাইনাস ট্যাকিকার্ডিয়া may be associated with exercise, fever, pain, hypovolemia, hypotension, anemia, hypoxia. These are all responsible for sinus tachycardia. And what are the ECG changes in the sinus tachycardia? In sinus tachycardia, heart rate is more than 101 to 200 beats per minute. P wave is normal. P wave is normal upright position, and all the P wave followed the QRS complex. All the P wave followed the QRS complex. P wave followed the QRS complex. P wave followed the QRS complex, and has a normal shape and duration. PR interval is also normal, and QRS complex has a normal shape and duration. যদি আমাদের সাইনাস ট্যাকিকার্ডিয়া প্রেজেন্ট থাকে তো এই সময় পেশেন্টের মধ্যে কি সাইন সিমটম দেখা দিতে পারে? ডিজিনেস, ডিসনিয়া, হাইপোটেনশন, বিকজ ডিক্রিসড কার্ডিয়াক আউটপুট, ইনক্রিসড মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন, এগুলো আমরা দেখতে পাই। দেন সাইনাস ট্যাকিকার্ডিয়া, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া. Sinus bradycardia, in sinus bradycardia the conduction pathway is the same as that in sinus rhythm, but the AC node fires at a rate less than 60 beats per minute. Less than 60 beats per minute, and এই সাইনাস ব্র্যাডিকার্ডিয়াতে পেশেন্ট অনেক সময় ফ্যাটিক, ডিজিনেস, চেস্ট পেন, সিনকোপ এগুলো ফেস করে থাকে। আর এটা কি কারণে হতে পারে? যদি আমরা ক্যারোটিড সাইনাস ম্যাসাজ করি, ভালসালভা ম্যানুভার অ্যাপ্লাই করি, হাইপোথার্মিয়া প্রেজেন্ট থাকে, ইন্ট্রা অকুলার প্রেশার যদি বেড়ে যায়, ভ্যাগাল স্টিমুলেশন যদি থাকে, বিটা ব্লকার যদি পেশেন্ট পায় বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যদি পায়, এক্ষেত্রে আমরা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া পেয়ে থাকি। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া হার্ট রেট লেস দ্যান 60 বিটস পার মিনিট হবে। পি ওয়েভ প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্সকে ফলো করছে, প্রত্যেকটা পি ওয়েভ প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্সকে ফলো করছে। পি ওয়েভ ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, and P wave has a normal shape and duration. QRS complex also has normal shape and duration, and PR interval is normal. আমরা যদি সাইনাস ব্র্যাডিকার্ডিয়া কোনো পেশেন্টের মধ্যে দেখি তো সাইন সিমটম কী দেবো? পেল, কুল স্কিন, হাইপোটেনশন, উইকনেস, অ্যাঞ্জাইনা, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া যদি পেশেন্টের মধ্যে প্রেজেন্ট থাকে আমরা আইভি অ্যাট্রোপিন দিই, যেটা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। অ্যাট্রোপিন
আইভিতে আমরা দিয়ে থাকি, বা লাস্ট অবধি যদি অ্যাট্রোপিনে কোনো কাজ না হয় তখন আমরা পার্মানেন্ট পেসমেকার থেরাপি এসবের দিকে আমরা এই অ্যাপ্রোচগুলো নিই। আর সাইনাস ট্যাকিকার্ডিয়ার ট্রিটমেন্ট হিসেবে আমরা ভ্যাগাল ম্যানুভার্স অ্যাটেম্প করতে পারি, বা আইভি বিটা ব্লকার দিতে পারি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি, যাতে আমাদের হার্ট রেটটা স্লো হয়। এটা একটা সাইনাস ট্যাকিকার্ডিয়ার আরেকটা ইসিজি, যেখানে ইসিজিটাকে সুন্দরভাবে ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী ডেসক্রাইব করা হয়েছে। রিদম রেগুলার, প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্সের মধ্যে একই ডিস্টেন্স আছে, তাই রিদমটা আমরা বলছি এটা রেগুলার রিদম প্রেজেন্ট আছে। দেখো প্রত্যেকটা কিউআরএসের মধ্যে সমান ডিউরেশন প্রেজেন্ট, তাই আমরা বলছি রেগুলার রিদম। রেট 80 beats per minute, পি ওয়েভস আপরাইট অ্যান্ড রেগুলার, পি ওয়েভস normal P waves upright and regular, PR interval 0.16 second, normal range হচ্ছে PR interval 0.12 to 0.20 second, and P wave for each QRS complex, P wave for each QRS complex, and QRS duration is 0.08 second, normal range 0.04 to 0.12. This is normal range and this is what we got in the ECG. Clinical significance depends on patient tolerance, increased heart rate, palpitation, dizziness, dyspnea we have already discussed. Treatment, carotid sinus massage. If in case of sinus tachycardia, we give beta adrenergic blocker and IV adenosine. What is carotid sinus massage? How can we give carotid sinus massage, and what are the clinical significance of carotid sinus massage? So carotid sinus massage, first আমরা ক্যারোটিড পালসটাকে ফিল করার চেষ্টা করব, কোথায় ক্যারোটিড পালস আমরা পাবো সেটা আগে আইডেন্টিফাই করে নেব, তারপর আমরা ক্যারোটিড সাইনাস মেসেজের দিকে যাব, তার আগে নয়। এবং আমরা ফার্স্টে ট্রাকিয়াটাকেও আইডেন্টিফাই করে নেব কোথায় ট্রাকিয়া আছে। তো ক্যারোটিড সাইনাস মেসেজ ভেরি ইউজফুল ভ্যাগাল ম্যানুভার দ্যাট ক্যান টার্মিনেট supraventricular tachycardia by directing stimulating the carotid baroreceptor. Prior to the maneuver, determine whether the patient has a history of carotid artery stenosis. এই হিস্ট্রিটা আমাদের নিতে হবে, ক্যারোটিড আর্টারি স্টেনোসিসের কোনো হিস্ট্রি আছে কিনা। তো ফার্স্টে আমরা পেশেন্টকে কার্ডিয়াক মনিটরে অ্যাটাচ করব এবং ট্রাকিয়াটাকে লোকেট করব। ট্রাকিয়া লোকেট করার পর আমরা আইডেন্টিফাই করব বাইফার্কেশন অফ কমন ক্যারোটিড আর্টারি by palpation lateral to the trachea, and auscultate the root of carotid artery and apply steady gentle pressure. প্রেশারটা আমরা কিভাবে দেব? তাহলে ফার্স্টে আমরা পেশেন্টকে কার্ডিয়াক মনিটরে অ্যাটাচ করলাম, ট্রাকিয়াকে লোকেট করলাম এবং বাইফার্কেশন অফ কমন ক্যারোটিড আর্টারিটাকে আইডেন্টিফাই করে আমরা প্যালপেট করলাম কোথায় না ল্যাটারাল টু দ্য ট্রাকিয়া, দেন অসকালটেট করলাম ক্যারোটিড আর্টারিটাকে অসকালটেট করলাম। এরপর আমরা প্রেশারটা দেবো। প্রেশারটা কীভাবে দেব না, যখন আমরা প্রেশারটা দেবো তার আগে কি করতে হবে না, ক্যারোটিড সাইনাস মেসেজ দেওয়ার আগে ক্যারোটিড পালসটাকে ফিল করতে হবে directly under the fingertips. 2 or 3 fingertips placed on the carotid artery are important to make sure that a vagal reflex is initiated. It can be performed on the right or left side, but the left side is more likely to act on the AV node, and what is the right side acts on the sinus node. লেফট সাইডটা কাজ করছে এভি নোডের উপরে আর রাইট সাইডটা কাজ করছে সাইনাস নোডের উপরে। আমরা লেফট আর রাইট দুটো সাইডে আমরা ভ্যাগাল ক্যারোটিড সাইনাস মেসেজ দিতে পারি। ক্যারোটিড সাইনাস মেসেজ দেওয়ার আগে আমরা অসকালটেট করে ক্যারোটিড ব্রুট সাউন্ডটা ফিল করব। দেন ক্যারোটিড সাইনাস আর এরিয়া শুড বি মেসেজ ফর অ্যাবাউট 5 সেকেন্ড, নট মোর দ্যান 5 সেকেন্ড, অনলি 5 সেকেন্ড। অ্যান্ড বিগিনিং আমরা জেন্টলি প্রেশার দেবো অ্যান্ড আস্তে আস্তে আমরা র্যাপিডলি হেভিয়ার প্রেশার অ্যাপ্লাই করব। আর হেডটাকে আমরা অলওয়েজ হচ্ছে যদি রাইট সাইডে দিই তাহলে লেফট সাইডে রাখবো, যদি লেফট সাইডে দিই তাহলে রাইট সাইডে টার্ন করে রাখবো। এটা কিভাবে কাজ করে এই ভ্যাগাল ম্যানুভারটা, এটা স্লো ডাউন করে এবং টার্মিনেট করে সাইনাস নোড রিএন্ট্রান্ট ট্যাকিকার্ডিয়াকে। হাউএভার দিস ইন্টারভেনশন মে স্লো দ্য রেট, বাট ডু নট টার্মিনেট, জেনারেলি ডু নট টার্মিনেট দ্য অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া বা স্লো দ্য রেট।
এটা হচ্ছে ক্যারোটিড সাইনাস মেসেজ। ক্যারোটিড সাইনাস মেসেজ দেওয়ার পর এবি কন্ডাকশন স্লো ডাউন হয়ে যাচ্ছে এবং যার ফলে ট্যাকিকার্ডিয়া কিছুটা হলো রেটটা কম হচ্ছে। এটা মেনলি হচ্ছে প্যারাক্সিসমা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। দেন কামস টু দ্য অ্যাট্রিয়াল ডিসরিথমিয়া, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। যদি এই অ্যাবনর্মালিটি, র্যাপিড ইলেকট্রিসিটি, ফল্টি ইলেকট্রিসিটি অ্যান্ড রেসিং অফ হার্ট অ্যান্ড অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ফাংশন অফ হার্ট যদি আমরা হার্টের আপার চেম্বারে পেয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাট্রিয়াল ফ্ল্যাটার আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাবো। তো তার সবার প্রথম যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি প্রথমে আমরা অ্যাট্রিয়াল ফ্ল্যাটারটা পড়ে নেবো। অ্যাট্রিয়াল ফ্ল্যাটারে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে হার্ট রেট হচ্ছে 200 থেকে 300 বিটস পার মিনিট, রেয়ারলি অকার্স ইন নর্মাল হার্ট, অকার্স ডিউ টু ম্যাক্রো রিএন্ট্রান্ট সার্কিট which is situated on right atrium। তো আমাদের এই কথাটা ভালো করে জানতে হবে, হোয়াট ইজ ম্যাক্রো রিএন্ট্রান্ট সার্কিট। তার আগে আমরা জানবো কি হচ্ছে অ্যাট্রিয়াল ফ্ল্যাটারে। অ্যাট্রিয়াল ফ্ল্যাটার ইজ নট দ্য ফায়ারিং অফ দ্য এসএ নোট। আমরা তো নর্মাল কন্ডাকশন সিস্টেমে পড়লাম যে এসএ নোট থেকে ফায়ার হচ্ছে, তারপরে এবি নোট থেকে ফায়ার হচ্ছে, দেন বান্ডেল অফ হিস, দেন পারকেনজি ফাইবার্স। তো অ্যাট্রিয়াল ফ্ল্যাটার যখন হচ্ছে তখন এসএ নোট কিন্তু ফায়ার করছে না। তাহলে কোথা থেকে ফায়ারটা হচ্ছে? ইট ইজ দ্য ফায়ারিং অফ একটোপিক ফোকাই। ইট ইজ দ্য ফায়ারিং অফ একটোপিক ফোকাই which is previously discussed, ectopic foci। which is the firing from ectopic foci। তাহলে অ্যাট্রিয়াল ফ্ল্যাটার যখন আমরা পাচ্ছি, অ্যাট্রিয়াল ফ্ল্যাটার মানে কি? অ্যাট্রিয়াল ফ্ল্যাটারে এসি নোড থেকে ফায়ারিং হচ্ছে না। কোথা থেকে ফায়ারিং হচ্ছে? নর্মাল ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করছে এসি নোড, দেন এভি নোড, দেন বান্ডেল ব্রাঞ্চ, দেন পারকেনজি ফাইবার্স। বাট এক্ষেত্রে এটা নর্মাল কন্ডাকশন, বাট অ্যাট্রিয়াল ফ্ল্যাটার অ্যাবনর্মাল কন্ডাকশন সিস্টেম, ইট ইজ অ্যারিথমিয়া, নর্মাল রিদম প্রেজেন্ট নেই। তো এক্ষেত্রে আমরা ইম্পালস জেনারেট কোথায় দেখছি? একটোপিক ফোকাই থেকে। তার মানে এটা অ্যাবনর্মাল কন্ডাকশন সিস্টেমের মধ্য দিয়ে, অ্যাবনর্মাল পাথওয়ের মধ্য দিয়ে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট করছে। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? যদি মায়োকার্ডিয়াল ইসচিমিয়া পেশেন্ট থাকে, ইনফাকশন পেশেন্ট থাকে, হাইপক্সিমিয়া পেশেন্ট থাকে, এক্ষেত্রে হয় অ্যাট্রিয়াল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। মায়োকার্ডিয়াল ইনফাকশন আছে, পেশেন্টের ইনফাকশন আছে, ইসচিমিয়া আছে, হাইপক্সিমিয়া আছে, এসবের জন্য অ্যাট্রিয়াল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি অ্যাট্রিয়াল স্ট্রাকচার চেঞ্জ হয় তাহলে এখানে এরকম একটোপিক ফোকাই তৈরি হয়ে যাবে। যদি একটোপিক ফোকাই তৈরি হয় তাহলে সেখান থেকে যখন ফায়ারিংটা হচ্ছে সেটা অ্যাবনর্মাল কন্ডাকশন সিস্টেম তৈরি করবে এবং এই অ্যাবনর্মাল কন্ডাকশন সিস্টেম নর্মাল কন্ডাকশন সিস্টেমকে কাজ করতে দেবে না। তবে ভেরি র্যাপিড রেগুলার অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া আমরা তখন পাবো। এই একটোপিক ফোকাই যে ইলেকট্রিক্যাল কারেন্টটা প্রডিউস করছে, ওই ইলেকট্রিক্যাল কারেন্টটা ট্রাভেল করছে, পুরো অ্যাট্রিয়ার মধ্যে ট্রাভেল করছে এবং কন্ট্রাকশন করছে অ্যাট্রিয়ার মধ্যে এবং রিটার্ন ব্যাক করছে আবার সেই অ্যাবনর্মাল ফোকাইতে। যেখান থেকে ধরো এখানে একটা অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ফোকাই প্রেজেন্ট, একটোপিক ফোকাই প্রেজেন্ট আছে, এই ইলেকট্রিক্যাল কারেন্ট তৈরি করছে, মানে যে ইলেকট্রিক্যাল কারেন্টটা তৈরি হচ্ছে সেই ইলেকট্রিক্যাল কারেন্টটা বারবার অ্যাট্রিয়ার মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে এবং বারবার অ্যাট্রিয়াকে কন্ট্রাক্ট করছে এবং রিটার্ন ব্যাক করছে আবার সেই অ্যাবনর্মাল ফোকাইতে এবং বারবার স্টিমুলেট করছে ইলেকট্রিক্যাল ফোকাইটাকে, বারবার স্টিমুলেট করছে। যতবার ফিরে আসছে ততবার স্টিমুলেট করছে, আরও যতবার স্টিমুলেট করছে তত মোর কারেন্ট প্রডিউস হচ্ছে। বোঝা গেল? আমরা যদি এখানে একটা একটোপিক ফোকাই পাই অ্যাবনর্মাল, আমরা কি পড়ছি? অ্যাট্রিয়াল ফ্ল্যাটার আমরা কি বললাম যে এখানে নর্মালি এসএ নোড থেকে ফায়ার হচ্ছে না। কোথা থেকে ফায়ার হচ্ছে? একটোপিক ফোকাই থেকে। সেই একটোপিক ফোকাইটা কেন তৈরি হচ্ছে? যদি মায়োকার্ডিয়াল ইনফাকশন থাকে, যদি পেশেন্টের মধ্যে হাইপক্সিমিয়া প্রেজেন্ট থাকে, এইসব ক্ষেত্রে আমার স্ট্রাকচারাল চেঞ্জেস হচ্ছে। স্ট্রাকচারাল চেঞ্জেসের জন্য যদি এখানে কোনো একটোপিক ফোকাই তৈরি হয়, এটা হচ্ছে ভেন্ট্রিকুলারে তৈরি হয়েছে একটোপিক ফোকাই। যদি ধরো অ্যাট্রিয়ামের মধ্যে কোনো একটোপিক ফোকাই তৈরি হয়, তো সে যে ইম্পালসটা জেনারেট করছে, ইলেকট্রিক্যাল ইম্পালসটা জেনারেট করছে, সে কী করছে? বারবার অ্যাট্রিয়ামকে স্টিমুলেট করছে এবং ফিরে আসছে সেই অরিজিনাল অ্যাবনর্মাল জায়গাতে এবং যখন ফিরে এসে আবার স্টিমুলেট করছে একটোপিক ফোকাইকে এবং স্টিমুলেট করার ফলে মোর কারেন্ট প্রডিউস করছে এবং মোরভাবে ট্রাভেল ব্যাক করছে এবং বারবার এটাকে
স্টিমুলেট করে যাচ্ছে এবং এটা একটা ভিসিয়াস সাইকেল হিসেবে চলছে। লাস্টে কি হচ্ছে, স্কারিং অফ রাইট এট্রিয়াম, স্কারিং অফ রাইট এট্রিয়াম। তো এক্ষেত্রে কি আমরা নর্মাল পি ওয়েভ পাবো? নর্মাল পি ওয়েভ কখন পাবো? যখন এসি নোড থেকে ফায়ারিং হচ্ছে এবং তারপর এভি নোড ফায়ার করছে। এসি নোড ফায়ার করছে, আমরা পি পেলাম। আবার এভি নোড ফায়ার করার পর বান্ডেল অফ ইসে এখানে এসে কিছুটা থেমে গেল, কন্ডাকশন সিস্টেমটা রেস্ট নিল, তারপর আবার বান্ডেল ব্রাঞ্চে এলো। তো আমরা তো এভি নোডকে রিলে স্টেশন বলি। রিলে স্টেশন কেন? যে এই রিলে স্টেশনের জন্য পি আর ইন্টারভেল তৈরি হলো, এসএ নোডের ফায়ারিং রেটের জন্য পি ওয়েভ তৈরি হলো, আট্রিয়া ডিপোলারাইজ হলো এবং পি ওয়েভ আমরা ইসিজিতে দেখতে পেলাম। আর এভি নোড যে ডিলে করলো ইম্পালস ট্রান্সফারটাকে, তার ফলে আমরা পি আর ইন্টারভেলটা পেলাম। তো প্রত্যেকটা ইম্পালস জেনারেশনের সঙ্গে তো ইসিজির ইন্টারপ্রিটেশনটা আমাদের ডিপেন্ড করছে। তো এক্ষেত্রে আমরা কি বললাম, অ্যাবনর্মাল ফোকাই থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হচ্ছে, বারবার স্টিমুলেট করছে, মোর কারেন্ট তৈরি হচ্ছে এবং সেটা বারবার রাইট এট্রিয়ামকে স্টিমুলেট করে যাচ্ছে, একই জায়গাকে বারবার স্টিমুলেট করছে। এটা অ্যাবনর্মাল প্যাথওয়ে। তাহলে এখন অ্যাবনর্মাল প্যাথওয়ে, তাহলে এক্ষেত্রে আমরা পি ওয়েভ পাবো না। এক্ষেত্রে যে ওয়েভ পাবো সেটা হচ্ছে এফ ওয়েভ। এফ ওয়েভ আমরা পাচ্ছি, যেটাকে আমরা বলছি শর্ট টুথ অ্যাপিয়ারেন্স। শর্ট টুথ অ্যাপিয়ারেন্স এক্ষেত্রে আমরা পাচ্ছি, যেটা লিড 2, লিড 3 এবং এভিএলে আমরা এই শর্ট টুথ শেপের ফ্ল্যাটার ওয়েভ আমরা পেলাম। আট্রিয়াল ফ্ল্যাটারে দেখো শর্ট টুথ শেপের, এটা নর্মাল পি ওয়েভ নয়। এক্ষেত্রে ইসিজি ফাইন্ডিংসটা কী হতে পারে? তো এক্ষেত্রে ইসিজি ফাইন্ডিংস, আট্রিয়াল রেট 350 beats per minute, ventricular rate 2:1 conduction according to the conduction ratio 2:1, 1, 2, 3, 4, 4:1, 2:1, 1:1 হতে পারে, 3:1 হতে পারে, 2:1 হতে পারে, 4:1 হতে পারে। তাহলে এই শর্ট টুথ শেপেড যে এফ ওয়েভগুলো প্রেজেন্ট আছে তার সঙ্গে কিউআরএসের যে কন্ডাকশানটা সেটা হচ্ছে এক্ষেত্রে 4:1, কখনো কখনো 2:1 হতে পারে, 3:1 হতে পারে, 1:1 হতে পারে। অ্যান্ড এখানে হচ্ছে হার্ট রেট আমরা কত পেলাম, আর্টেরিয়াল রেট হচ্ছে 350 বিটস পার মিনিট। দেন পিআর ইন্টারভেল এক্ষেত্রে হচ্ছে অ্যাবসেন্ট। পিআর ইন্টারভেল ইজ ভেরিয়েবল অ্যান্ড নট মেজারেবল। কেন আমরা পাবো না তো পিআর ইন্টারভেল? কারণ আর্টেরিয়া তো নর্মাল কন্ট্রাকশন করতে পারছে না, নর্মাল কন্ডাকশন সিস্টেম এখানে প্রেজেন্ট নেই। একটা একটোপিক ফোকাই থেকে স্টিমুলেশন এলো, নর্মালি এসএ নোড থেকে এসএ নোডের পর এভি নোড ফায়ার করছে, ওই নর্মাল কন্ডাকশন সিস্টেম তো এখানে প্রেজেন্ট নেই। অ্যাবনর্মাল কন্ডাকশন সিস্টেম, আর্টেরিয়া নট প্রপারলি কন্ট্রাক্টিং। সো আমরা পিআর ইন্টারভেল এক্ষেত্রে পাবো না। অ্যান্ড পি ইস টু কিউআরএসের জায়গায় আমরা এফ ইস টু কিউআরএস পাবো, কারণ এখানে পি ওয়েভ প্রেজেন্ট নেই, অ্যাবসেন্ট পি ওয়েভ, যেখানে এফ ওয়েভ প্রেজেন্ট আছে, আমরা এফ ওয়েভ পাচ্ছি। পি ওয়েভের দেখো, পি ওয়েভ ইজ পি নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। আমরা আগে নর্মাল ইসিজি ক্যারেক্টারিস্টিক্সে পেয়েছিলাম পি ওয়েভ অলওয়েজ ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স, এক্ষেত্রে কিন্তু পি ওয়েভ নট ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, আমরা প্যালপিটেশন পাবো, ফ্যাটিক পাবো, মাইল্ড ডিজিনেস, রিস্ক অফ স্ট্রোক। কেন এই একটা জায়গায় এতবার আর্টেরিয়াল কন্ট্রাকশন হচ্ছে, তার ফলে এখানে থ্রম্বাস ফর্মেশনের একটা রিস্ক রয়ে যায়, কারণ এখানে তো ব্লাড স্ট্যাসিস হয়ে আছে, আর্টেরিয়াতে ব্লাড স্ট্যাসিস হয়ে আছে, পুলিং অফ ব্লাড হচ্ছে, কারণ আর্টেরিয়া প্রপারলি কন্ট্রাক্ট করতে পারছে না। আর্টেরিয়া প্রপারলি কন্ট্রাক্ট করতে না পারলে আর্টেরিয়া থেকে ব্লাড ভেন্ট্রিকলসে আসছে না। নর্মাল কন্ডাকশন সিস্টেম যদি প্রেজেন্ট থাকতো তাহলে নর্মাল ইলেকট্রিক্যাল ইম্পালস অরিজিনেট হতো, তারপরে নর্মালি আর্টেরিয়া ডিপোলারাইজ হতো, দেন আর্টেরিয়া রিল্যাক্স করতো, দেন ভেন্ট্রিকল ডিপোলারাইজ হতো, তারপরে আর্টেরিয়া থেকে ব্লাড ভেন্ট্রিকলসে আসতো। কিন্তু এক্ষেত্রে তো অ্যাবনর্মাল হওয়ার জন্য আর্টেরিয়া প্রপার কন্ট্রাকশন করতে পারছে না, তার ফলে ব্লাড স্ট্যাসিস হচ্ছে। যদি ব্লাড স্ট্যাসিস হয় থ্রম্বাস ফর্মেশন হবে, তবে এক্ষেত্রে প্রচণ্ড স্ট্রোকের একটা রিস্ক থেকে যায় আর্টেরিয়াল ফ্ল্যাটারের ক্ষেত্রে, যেহেতু থ্রম্বাস ফর্মেশনের রিস্ক থেকে যাচ্ছে। অ্যান্ড রিস্ক অফ হার্ট ফেলিওর। ট্রিটমেন্ট আমরা কি করছি? আচ্ছা, এই ধরনের আর্টেরিয়াল ফ্ল্যাটার আমরা কোন কোন পেশেন্টে ক্ষেত্রে দেখবো? মায়োকার্ডিয়াল ইনফেকশন, অ্যাথেরোস্ক্লেরোসিস, রিউম্যাটয়েড আর্থারাইটিস, থাইরোটক্সিকোসিস, পালমোনারি এম্বোলিজম, পেরিকার্ডাইটিস, নিউমোনিয়া, এসব ডিজিজ যদি প্রেজেন্ট থাকে। অ্যালকোহলিক হলিডে সিনড্রোম। অ্যালকোহলিক হলিডে সিনড্রোম মিনস পেশেন্ট হয়তো সারা সপ্তাহ অ্যালকোহল খেলো না, কিন্তু শনি আর রবি প্রচণ্ড বিঞ্জ ইটিং করে ফেললো অ্যালকোহলটাকে, তার ফলে পেশেন্টের আর্টেরিয়াল ট্যাকিকার্ডিয়া দেখা দেবে, যার ফলে হার্ট রেট বেড়ে যাবে এবং ফ্ল্যাটার ওয়েভ
অরিজিনেট করবে। অ্যালকোহলিক হলিডে সিন্ড্রোম ইজ রেসপন্সিবল ফর আর্টেরিয়াল ফ্ল্যাটার। Another myocardial infarction, thyrotoxicosis, pulmonary embolism, all are responsible for. Thyrotoxicosis increase the heart rate, this is the risk for tachycardia. Only any disease which damage the heart, it's form a scar tissue. If scar tissue is formed, then ectopic foci will originate from the scar tissue. If ectopic foci originate from the scar tissue, then atrial flutter will be possible in that case. Why? Because ectopic foci stimulate the atria again and again, and abnormal electrical current stimulate the atria and atria not properly contract, and this stimulation travel back to the area and more current will be produced, and this is the vicious cycle. So ectopic foci is responsible for atrial flutter. Ectopic foci originate from the scar tissue. Scar tissue form if the structural changes of heart is present there. This is all about the atrial flutter. Then treatment of atrial flutter. First, catheter ablation, calcium channel blocker, diltiazem, digoxin, and anticoagulant therapy. First, catheter ablation. What is catheter ablation? If we go in the cath lab, we introduce a catheter through vein into the heart, and this catheter has a magnetic tip. That allow us to detect abnormal electrical foci. এই ক্যাথিটারটা যখন আমরা ভেনের মধ্যে দিয়ে হার্টে ইনসার্ট করছি, তখন এই ক্যাথিটারের যে ম্যাগনেটিক টিপটা আছে ওটা আমাদেরকে দেখতে সাহায্য করছে যে কোথায় অ্যাবনর্মালিটিটা প্রেজেন্ট আছে, অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ফোকাইটা ঠিক কোন জায়গায় সিচুয়েটেড, এবং সেইখানটায় গিয়ে ওই ক্যাথিটারের টিপ কোথায় স্টার্ট করছে সার্কিটটা, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি, সেটা লোকালাইজ হচ্ছে এবং কটারাইজ করে দিচ্ছে ওই জায়গাটাকে। কটারাইজ করে দিলে ওই জায়গাটা নষ্ট হয়ে গেলে ওখান থেকে আর অ্যাবনর্মাল ফোকাই থাকছে না। যদি অ্যাবনর্মাল একটোপিক ফোকাই না থাকে তাহলে আমার ইম্পালস জেনারেট করবে না ওখান থেকে বারবার আট্রিয়াকে স্টিমুলেট করবে না, এবং অ্যাবনর্মাল কন্ডাকশন সিস্টেম স্টার্ট হবে না, তাহলে আট্রিয়াল ফ্ল্যাটার নর্মাল হয়ে যাবে। এটাই হচ্ছে ক্যাথিটার অ্যাবলেশন। দেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কীভাবে কাজ করছে বলছে, এটা এভি নোডকে স্লো ডাউন করে দিচ্ছে। কীভাবে? এসি নোড আর এভি নোডে ডিপোলারাইজেশন হচ্ছে ক্যালসিয়াম এন্ট্রি হচ্ছে বলে, ক্যালসিয়াম ইনফ্লাক্স হয় বলে। আমরা অ্যাকশন পোটেনশিয়ালে আগেই পড়ে নিয়েছি যে ক্যালসিয়াম এন্ট্রি, স্লো চ্যানেলে ক্যালসিয়াম এন্ট্রি হচ্ছে বলে আমরা কিন্তু ডিপোলারাইজেশন পাচ্ছি, মানে কন্ট্রাকশান পাচ্ছি, হার্ট রেট বাড়ছে। যদি আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করি তাহলে আমরা স্লো ডাউন করছি ডিপোলারাইজেশনটাকে, তার মানে হার্ট রেটকে, পেসমেকারকে তো স্লো ডাউন করছি, এভি কন্ডাকশান সিস্টেমকে, তার ফলে হার্ট রেট কমে যাচ্ছে। এভাবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কাজ করছে। আরেকটা হচ্ছে ব্লিটা ব্লকার অলসো ডিক্রিজ দ্য হার্ট রেট বাই ডিলেইং দ্য কন্ডাকশান থ্রু দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড and decreasing the automaticity of the AC node. আমরা AC নোডের অটোমেটিসিটিটাকে ডিক্রিজ করছি। অটোমেটিসিটি মিনস ইম্পালস জেনারেশন ফ্রম দ্য নর্মাল ফাইবার অফ দ্য হার্ট। তো সেখানে অটোমেটিসিটি অফ দ্য AC নোডকেও আমরা ডিক্রিজ করছি, এবং হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের মাধ্যমে যে কন্ডাকশনটা হচ্ছে সেটাকে ডিলে করছি। কন্ডাকশন সিস্টেম থ্রু অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডকে ডিলে করছি এবং অটোমেটিসিটি অফ দ্য AC নোডকে ডিক্রিজ করছি। এর ফলে লাস্ট অফ অল আমরা হার্ট রেটকে ডিক্রিজ করলাম। বিটা ব্লকারও তাহলে ইউজ করলাম হার্ট রেটকে ডিক্রিজ করার জন্য, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও ইউজ করলাম হার্ট রেটকে ডিক্রিজ করার জন্য। দেন লাস্ট ওয়ান ইজ ডিগক্সিন। একদিকে আমার ফোর্স অফ কন্ট্রাকশনকে বাড়ায়, আরেকদিকে হার্ট রেটকে কমায়। ফোর্স অফ কন্ট্রাকশনকে বাড়াচ্ছে ক্যালসিয়াম এন্ট্রিকে অ্যালাউ করে, আর সোডিয়াম আর পটাশিয়াম এটিপিএস পাম্পকে ডিক্রিজ করছে। ফার্স্ট হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পকে ডিক্রিজ করে ক্যালসিয়াম এন্ট্রিটাকে ইনক্রিজ করে ফোর্স অফ কন্ট্রাকশনকে বাড়াচ্ছে। আর অন্যদিকে প্যারাসিম্প্যাথেটিক মিমেটিক অ্যাকশানে কাজ করছে। প্যারাসিম্প্যাথেটিক মিমেটিক অ্যাকশানের ফলে ভ্যাগাল স্টিমুলেশন হচ্ছে, ভ্যাগাল অ্যাক্টিভিটি বাড়ছে। ভ্যাগাল অ্যাক্টিভিটি বাড়া মানে এভি কন্ডাকশন কমে যাচ্ছে। এভি কন্ডাকশন কমে যায় আমাদের রেট অলসো স্লো ডাউন। দেন অ্যান্টিকোয়াগুলেন্ট ট্রিটমেন্ট। আমরা প্রথমেই বললাম যে এখানে স্ট্যাসিস অফ ব্লাড হচ্ছে বলে একটা থ্রম্বাস ফর্মেশনের চান্স থেকে যাচ্ছে।
এই থ্রম্বাস ফর্মেশনটা হওয়ার জন্যই কিন্তু আমাদের অ্যান্টিকোয়াগুলেশন ট্রিটমেন্ট চালু করতে হবে, তাই না? অ্যান্টিকোয়াগুলেশন ট্রিটমেন্ট আমরা কিভাবে স্টার্ট করব? অ্যান্টিকোয়াগুলেশন ট্রিটমেন্টে আমরা মেনলি ওয়ারফেরিন দিয়ে থাকি, আর এই ওয়ারফেরিনটা দেওয়ার আগে আমাদেরকে কিছু স্কোর দেখে নিতে হয়। সেই স্কোরটাকে আমরা বলি যে যদি এই অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি স্টার্ট করার আগে আমরা চ্যাটস 2 স্কোর দেখে নিই। চ্যাটস 2 স্কোর মিন সি ফর congestive heart failure, H for hypertension, A for age more than 75, D for diabetes, S for stroke. CHATS 2 score. congestive heart failure আমরা 1 নাম্বার দিচ্ছি, হাইপারটেনশনকেও আমরা 1 নাম্বার দিচ্ছি, এজ মোর দ্যান 75কেও 1 নাম্বার দিলাম, ডায়াবেটিসকেও 1 নাম্বার দিলাম, স্ট্রোককেও 2 নাম্বার দিলাম। যেমন চ্যাটস 2 স্কোর, এক্ষেত্রে যদি আমরা 0 পাই তাহলে লো রিস্ক, তবুও আমরা অ্যাসপিরিন দেবো। অ্যাট্রিয়াল ফ্ল্যাটারের ক্ষেত্রে তবুও আমরা অ্যাসপিরিন দেবো। যদি 0 আমরা মার্কস পাই তাতে আমরা অ্যাসপিরিন স্টার্ট করবো, লো রিস্ক। যদি 1 পাই তার মানে এখানে অ্যাসপিরিনও দিতে পারি, ওয়ারফেরিনও দিতে পারি, ইন্টারমিডিয়েট। আর যদি মোর দ্যান 2 আর ইকুয়াল 2 পাই দেন আমরা স্টার্ট করবো ওয়ারফেরিন। তাহলে অ্যান্টিকোয়াগুলেশন ট্রিটমেন্ট স্টার্ট করার আগে আমাদের চ্যাটস 2 স্কোরটা দেখে নিতে হবে যে পেশেন্ট কত নাম্বারে আছে। কনজেস্টিভ হার্ট ফেলিওরকে আমরা 1 নাম্বার দিচ্ছি, হাইপারটেনশনকে আমরা 1 নাম্বার দিচ্ছি, এজ মোর দ্যান 75কেও 1 নাম্বার দিলাম, ডায়াবেটিসকেও 1 নাম্বার দিলাম, স্ট্রোককে 2 নাম্বার দিলাম। এবার যদি আমার স্কোর হয় 0 তাহলে আমরা অ্যাসপিরিন স্টার্ট করতে পারি না, দিস ইজ লো রিস্ক ফর অ্যাট্রিয়াল ফ্ল্যাটার। যদি 1 পাই তাহলে আমরা অ্যাসপিরিন ও ওয়ারফেরিন দুটোই স্টার্ট করতে, যে কোনো একটা স্টার্ট করতে পারি। আর যদি মোর দ্যান 2 আর ইকুয়াল 2 পাই তাহলে আমরা ওয়ারফেরিন স্টার্ট করতে পারি। দিস ইজ চ্যাটস 2 স্কোর. This is the picture of catheter ablation. This is the magnetic catheter tip which locate the abnormal foci and destroy the or cauterize the abnormal foci origination, and that's how it initiate normal conduction system of heart. Then atrial fibrillation. What is atrial fibrillation? Atrial fibrillation is the electrical signals come from the atria at a very fast or erratic rate. At a very fast or erratic rate due to multiple foci or ectopic foci. Due to multiple foci or ectopic foci. Ventricles contract in an irregular manner, may be chronic or intermittent. What is atrial fibrillation? Atrial fibrillation is a chaotic irregular atrial rhythm. Chaotic irregular atrial rhythm at a rate 300 to 600 beats per minute. At a very fast heart rate, atria are contracting. At a very fast heart rate, atria are contracting. এখানে কি হচ্ছে? atria contract করছে কিন্তু হার্টের সঙ্গে সিনক্রনি মেনটেন করছে না। আট্রিয়া কন্ট্রাক্ট করছে, এখানে আমরা ক্যাওটিক ইররেগুলার আট্রিয়াল রিদম পেলাম যেটা 300 থেকে 600 বিটস পার মিনিট। 300 থেকে 600 বিটস পার মিনিট একটা ক্যাওটিক ইররেগুলার আট্রিয়াল রিদম পাচ্ছি। এত ভেরি ফাস্ট হার্ট রেটে আট্রিয়া কন্ট্রাক্টিং করছে, দে ডু নট কন্ট্রাক্ট ইন সিনক্রনি উইথ দ্য হার্ট, মিনস এক্সেসিভ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকার জন্য সিনক্রোনাইজড ম্যানারে কন্ট্রাক্ট করছে না। নর্মালি আট্রিয়া কন্ট্রাক্ট করে, দেন আট্রিয়া রিল্যাক্স করে, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করে, দেন ভেন্ট্রিকল রিল্যাক্স করে, দেন আট্রিয়া কন্ট্রাক্ট করে, এভাবে তো আমরা পেয়ে এসেছি। বাট এটাই হচ্ছে সিনক্রোনাইজেশন। বাট এখানে এক্সেসিভ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকার জন্য সিনক্রোনাইজড ম্যানারে আট্রিয়া কন্ট্রাক্ট করে না। যখন আট্রিয়া সিনক্রোনাইজড ম্যানারে কন্ট্রাক্ট করছে না, তার ফলে পালস জেনারেট হচ্ছে না। আট্রিয়াল ফিব্রিলেশনে পালস জেনারেট হচ্ছে না। এখানে হার্ট রেট 300 থেকে 600 বিটস পার মিনিট পাচ্ছি, কিন্তু যখন আমরা পালস চেক করতে আছি, পেরিফেরি পালস যখন চেক করতে আছি, তখন আমরা 70 থেকে 80 বিটস পার মিনিট পাচ্ছি, যেটাকে আমরা বলছি পালস ডেফিসিট। হার্ট রেট পেলাম 300 থেকে 600 বিটস পার মিনিট, কিন্তু আমরা যখন হাতে পালস চেক করলাম তখন আমরা পেলাম 70 থেকে 80 বিটস পার মিনিট। তো এটাকে আমরা বলছি পালস ডেফিসিট। কি কনসেপ্ট আছে পালস ডেফিসিটের পেছনে? দ্য কনসেপ্ট বিহাইন্ড দ্য পালস ডেফিসিট ইজ অ্যাট্রিয়া রানিং সাচ আ ফাস্ট হার্ট রেট দে ডু নট কন্ট্রাক্ট প্রপারলি।
এত জোরে জোরে এত তাড়াতাড়ি ফার্স্ট হার্ট রেটে রান করছে আর্ট্রিয়া যে প্রপারলি কন্ট্রাক্ট হওয়ার সময়ই পাচ্ছে না। প্রপারলি যদি কন্ট্রাক্ট না করে ব্লাড পাম্প করতে পারবেন, ব্লাড ভেন্ট্রিকলে পৌঁছাবে না, অ্যান্ড ভেন্ট্রিকল থেকে স্ট্রোক কার্ডিয়াক আউটপুট যাবে না এবং পুরো বডি ব্লাড পাবে না। তার ফলে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে দে ডু নট জেনারেট পালস। It is a chaotic, irregular rhythm, very fast heart rate. It is a seizure of atria. Ultimately, seizure of atria. In normal heart, first atria contact, then ventricles contact in a synchronized manner. But if heart not contract properly, therefore they do not generate pulse. So therefore, it is a chaotic, irregular atrial contraction at a very fast heart rate. It is a seizure of atria. Atria is not maintaining synchrony with the ventricles. What will happen? Heart won't be able to push out the blood to the periphery. Means cardiac output normal হচ্ছে না. So what you see the pulse rate will be the lesser the rate that the heart is beating. What you see the pulse rate will be the lesser the rate that the heart is beating. আমরা হার্ট রেট পাচ্ছি 300 থেকে 600 বিটস পার মিনিট, কিন্তু পালস রেট পাচ্ছি 70 থেকে 80 বিটস পার মিনিট। কেন পাচ্ছি না? কার্ডিয়াক আউটপুট নর্মাল হচ্ছে না, পুশ আউট করতে পারছি না ব্লাড ভেন্ট্রিকলস, কারণ আর্ট্রিয়া কন্ট্রাক্ট করতে পারছে না ঠিক মতো। আর্ট্রিয়া ভেন্ট্রিকলসের সঙ্গে সিনক্রনি মেনটেন করে কন্ট্রাক্ট করছে না। তাহলে আর্ট্রিয়ার ভেন্ট্রিকলসের মধ্যে সিনক্রোনাইজেশন না থাকে তাহলে কার্ডিয়াক আউটপুট হবে, জেনারেট হবে? হবে না। তার ফলে পেরিফেরিতে ব্লাড আসছে না, তার ফলে আমরা পালস পাচ্ছি না। তো এক্ষেত্রে কী কী রেসপন্সিবল কী কী, ফার্স্টে আমরা দেখে নেব ইসিজি, কী ধরনের ইসিজি আমরা পাচ্ছি আর্টেরিয়াল ফিব্রিলেশনে। দিস ইজ দ্য ইসিজি আর্টেরিয়াল ফিব্রিলেশন। এখানে আমরা ফিব্রিলেটরি পি ওয়েভ দেখতে পাচ্ছি। ফিব্রিলেটরি আর্টেরিয়া এত বেশি তাড়াতাড়ি কন্ট্রাক্ট করছে যে কারণে আমরা এখানে ফিব্রিলেটরি পি ওয়েভ দেখতে পেলাম। আর এখানে ইসিজি ফাইন্ডিংস আমরা কি দেখতে পেলাম? ইসিজি ফাইন্ডিংসের মধ্যে যে অ্যাবসেন্ট পি ওয়েভ, ফিব্রিলেটরি ওয়েভ স্মল এফ, ফিব্রিলেটরি স্মল এফ, অ্যান্ড শর্টুথ প্যাটার্ন আর্টেরিয়াল ফ্ল্যাটারে আমরা ক্যাপিটাল এফ দেখতে পাচ্ছি। এটাকে আমরা শর্ট এফ, স্মল এফ দিয়ে আমরা ডিনোট করছি। অ্যাবসেন্ট পি ওয়েভ, irregularly irregular RR interval. In RR interval মধ্যে নর্মাল ডিস্টেন্স প্রেজেন্ট নেই, কোনোটা শর্ট কোনোটা লং, কোনোটা শর্ট কোনোটা লং। তো এটাকে আমরা বলছি irregular RR interval. Means ventricles contracting normally but ventricles confused with the signal coming out from the atria. আর্ট্রিয়া যেহেতু সিনক্রোনাইজেশন মেনটেন করছে না ভেন্ট্রিকলসের সঙ্গে, ভেন্ট্রিকলস নর্মাল কন্ট্রাক্ট করছে, কারণ একটোপিক ফোকাই বা অ্যাবনর্মাল কন্ট্রাকশন ভেন্ট্রিকলসে নয় আর্ট্রিয়াতে হচ্ছে, তাই ভেন্ট্রিকলস নর্মালি কন্ট্রাক্ট করছে। কিন্তু ভেন্ট্রিকলস কনফিউজড হয়ে যাচ্ছে, কারণ যে সিগন্যালটা আর্ট্রিয়া থেকে আসছে সেটা সে ঠিকমতো নিতে পারছে না, তারপরে ventricles confused. So the signal coming out from the atria is so irregular, ventricles contraction is also a irregular rate. So the gap between the ventricular RR interval sometime less, sometime much more, sometime less, sometime less and sometime much more. কখনো আমরা কম দেখতে পাচ্ছি দুটো RR ইন্টারভেলের মধ্যে গ্যাপ, কখনো বেশি দেখতে পাচ্ছি, কারণ ভেন্ট্রিকলস আর্টেরিয়া থেকে যে সিগন্যাল আসছে সেটা সে তাতে কনফিউজড হয়ে যাচ্ছে। তার ফলে ভেন্ট্রিকলস কন্ট্রাকশনটা ইরেগুলার হচ্ছে, কারণ যেহেতু আর্টেরিয়ার কন্ট্রাকশন ইরেগুলার চলছে। এটাকে আমরা বলবো ইরেগুলার RR ইন্টারভেল। আর কি দেখতে পাচ্ছি আমরা? কোনো পি ওয়েভ নেই, ফিব্রিলেটরি ওয়েভ আছে। এটা কিসের জন্য ফিব্রিলেটরি ওয়েভটা? অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইন দ্য এট্রিয়া। অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এট্রিয়াতে থাকার জন্যই হচ্ছে আমরা এই ধরনের ফিব্রিলেটরি ওয়েভ পেলাম। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, রিস্ক অফ স্ট্রোক, যেহেতু স্ট্যাসিস অফ ব্লাড হচ্ছে, ফরমেশন অফ থ্রম্বাসের রিস্ক থেকে আছে, তাহলে রিস্ক অফ স্ট্রোক হচ্ছে, অ্যান্ড ডিক্রিজড কার্ডিয়াক আউটপুট অ্যাজ ইনএফেক্টিভ আর্টেরিয়াল কন্ট্রাকশন।
এই দুটো ক্লিনিক্যাল সিগন্যাল কেন কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করছে, অলরেডি আই হ্যাভ ডিসকাসড দিস। দেন ট্রিটমেন্ট, ফার্স্ট বিটা অ্যাডিনার্জিক ব্লকার and calcium channel blocker, digoxin, anticoagulant therapy to prevent microemboli and cardioversion. তো আমরা ফার্স্টে ট্রিটমেন্টের রেট কন্ট্রোল আমরা দুভাবে ট্রিটমেন্ট দিতে পারি, এক হচ্ছে রেট কন্ট্রোল, অ্যানাদার ওয়ান ইজ রিদম কন্ট্রোল। যদি রেট কন্ট্রোল করতে চাই, রেট কন্ট্রোল মানে আমরা অনলি হার্ট রেটকে স্লো ডাউন করব। রেট কন্ট্রোল ট্রিটমেন্টের অবজেক্টিভ হচ্ছে আমরা হার্ট রেটকে স্লো ডাউন করব। তার জন্য আমরা কি দেব, বিটা ব্লকার অ্যান্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আমরা বিটা ব্লকার দেব আর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিচ্ছি রেট কন্ট্রোল করার জন্য, বা ডিগক্সিন দিচ্ছি। এক্ষেত্রে আমরা হার্ট রেটকে স্লো ডাউন করব। যদি রিদম কন্ট্রোলে আসে, রিদম কন্ট্রোল মিনস আর ইন্টারভেল এখানে নর্মাল পাচ্ছি না, অ্যাবনর্মাল রিদম প্রেজেন্ট আছে। তো এক্ষেত্রে আমরা ট্রাই টু নর্মাল দ্য আর ইন্টারভেল। সেক্ষেত্রে আমরা কি করব, ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন। ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন দেওয়ার আগে আমাকে ইকো করে দেখতে হবে যে কোনো থ্রম্বাই হার্টের মধ্যে, ক্লট হার্টের মধ্যে প্রেজেন্ট আছে কিনা। যদি হার্টের মধ্যে কোনো ক্লট বা থ্রম্বাই ইকো করে ফাইন্ডিংস পাই আমরা, তাহলে ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন আমরা দিতে পারবো না। তাহলে আমরা রেট কন্ট্রোল করবো, রিদম কন্ট্রোল করবো। রেট কন্ট্রোল মিনস হার্ট রেটকে স্লো ডাউন করবো। সেক্ষেত্রে আমরা বিটা ব্লকার দিচ্ছি আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিচ্ছি আর ডিগক্সিন দিচ্ছি। অন্য ক্ষেত্রে যখন রিদম কন্ট্রোল করছি, মানে আর ইন্টারভেলকে আমরা নর্মাল রিদমে নিয়ে আসার চেষ্টা করছি। আর ইন্টারভেল ইররেগুলার আছে, তাকে আমরা নর্মাল রিদমে নিয়ে আসার চেষ্টা করছি। রেট কন্ট্রোলের জন্য আমরা কী কী মেডিসিন দিলাম জানি। এবার রিদম কন্ট্রোল, এক্ষেত্রে আমরা কী কী করতে পারি, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কার্ডিওভার্সন, আর একটা হচ্ছে আমরা যদি স্টেবল হয় পেশেন্ট, তাহলে স্টেবল পেশেন্টের ক্ষেত্রে আমরা ডিসি কার্ডিওভার্সনে চলে যাব। স্টেবল পেশেন্ট হয়েছে তাহলে ডিসি কার্ডিওভার্সন বা ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন, যেটা ফ্লেকেনামাইড আমরা দিই, ড্রাগ অফ চয়েস। যদি পেশেন্ট আনস্টেবল থাকে, পেশেন্টের হার্ট ফেলিওর প্রেজেন্ট থাকে, পেশেন্টের মধ্যে শক প্রেজেন্ট আছে, তাহলে আমরা ডিসি কার্ডিওভার্সন ও সিঙ্ক্রোনাইজ শক, যেটা 120 থেকে 150 জুল উইথ আর উইদাউট আইভি অ্যামিওডারেন দিয়ে স্টার্ট করতে পারি। আর যদি আমরা পেশেন্টের কখন আর্টেরিয়াল ফিব্রিলেশন স্টার্ট হয়েছে জানি না, বা অথচ পেশেন্ট স্টেবল আছে, সেক্ষেত্রে আমরা রেট কন্ট্রোল করব, যেটা বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে আমরা ট্রিটমেন্ট করছি। লাস্টে ডিসি কার্ডিওভার্সন, যদি আর্টেরিয়াল ফিব্রিলেশন স্টার্ট হয় তাহলে ডিসি কার্ডিওভার্সন স্টার্ট করব। তাহলে আমরা এক্ষেত্রে ট্রিটমেন্টটাকে দুভাগে ভাগ করলাম, একটা রেট কন্ট্রোল, একটা রিদম কন্ট্রোল। রেট কন্ট্রোলের ক্ষেত্রে উই অনলি স্লো ডাউন দ্য হার্ট রেট, কারণ কন্ট্রোল স্লো ডাউন করে কন্ট্রোল হার্ট রেটকে কন্ট্রোল করার জন্য আমরা বিটা ব্লকার দিচ্ছি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিচ্ছি। যদি রিদম কন্ট্রোল করতে চাই, মিনস আর ইন্টারভেলকে নর্মালাইজ করতে চাই, এক্ষেত্রে যদি স্টেবল পেশেন্ট হয় তাহলে ডিসি কার্ডিওভার্সন। অ্যান্ড এটা হচ্ছে আমার ডিসি কার্ডিওভার্সন দেবো, আর এটা হচ্ছে ফ্লেকেনামাইড, যেটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন। আর যদি আনস্টেবল পেশেন্ট হয় তাহলে ডিসি কার্ডিওভার্সন, সিঙ্ক্রোনাইজ শক 120 থেকে 150 জুল উইথ আর উইদাউট আইভি অ্যামিওডারেন স্টার্ট করবো। আরেকটা জিনিস করি আমরা, ক্যাথিটার অ্যাবলেশন। You burn this area of abnormal tissue which generate the abnormal impulse, and also we started anticoagulant therapy. Anticoagulant therapy ক্ষেত্রে এক্ষেত্রে আমরা সেম চ্যাটস 2 স্কোর ফলো করবো। চ্যাটস 2 স্কোর অনুযায়ী যদি 0 স্কোর হয় তাহলে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যাসপিরিন দিতে পারি। যদি 1 হয় স্কোর তাহলে আমরা অ্যাসপিরিন বা ওয়ারফেরিন যে কোনো একটা। আর যদি মোর দ্যান 2 or 2 equal to হয় তাহলে আমরা ওয়ারফেরিন স্টার্ট করতে পারি। These are almost discussed about atrial flutter and atrial fibrillation. This is the arrhythmia first part, abnormality in the upper chamber of the heart. Then next part we will discuss about the abnormality in the lower chamber of the heart. This is the ventricular arrhythmia. Thank you.